শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এই বছর বিএ ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের হিস্ট্রি মেজর সাবজেক্টের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা প্রত্যেকে অবগত আছো যে এই সেমিস্টারে তোমাদের হিস্ট্রিতে যে দুটো পেপার পড়তে হবে, একটি হচ্ছে পেপার 7 এবং আরেকটি হচ্ছে পেপার 8। তো পেপার 7-এ তোমাদের 4টি ইউনিট থাকবে গতানুগতিকভাবে। সেই 4টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে কোন দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট আসন্ন পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে, আমি আজকের ক্লাসে সেগুলোর উপরে আলোকপাত করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চলো আমরা দেখে নিই যে ইউনিট 1 থেকে কোন দুটো টপিকের উপর আমি আলোকপাত করেছি। তোমাদের যে 4টি ইউনিট রয়েছে সেগুলোর মধ্যে ইউনিট 1-এ তোমাদের জন্য প্রথমত আমি একটি প্রশ্ন রেখেছি, যেটি হচ্ছে এক্সামিন দ্য প্রসেস অ্যান্ড রিজনস বিহাইন্ড দ্য ব্রিটিশ অ্যানেক্সেশন অফ কাচার, খাসি, নাগা অ্যান্ড মিজো হিলস। What were the implications of these annexations on the indigenous hill tribes and British colonial administration? অর্থাৎ কাসার, খাসি, নাগা এবং মিজো পাহাড় অঞ্চলের ব্রিটিশ দখলের প্রক্রিয়া ও কারণসমূহ বিশ্লেষণ করো। এই দখলদারিত্ব পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী এবং ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের উপর কি প্রভাব ফেলেছিল। অর্থাৎ কাসার, নাগা এবং মিজো হিলের মধ্যে ব্রিটিশ আধিপত্য, এটাই হচ্ছে একটা টপিক যেটার উপর তোমাদের স্টাডি করতে হবে। এবং আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, যে ডিসকাস দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অর ইম্প্যাক্ট of the first Anglo-Burmese War. How did this war impact the political and economic landscape of Burma and British India? অর্থাৎ প্রথম অ্যাংলো বর্মী যুদ্ধ এর কারণ, পরিণতি অথবা প্রভাব আলোচনা করো। এই যুদ্ধ কিভাবে বার্মা ও ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করেছিল। তো এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য ইউনিট 1 থেকে থাকছে। এখন আমি মূল আলোচনায় যাচ্ছি। তো প্রথমত আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে কাসার, খাসি, নাগা বা মিজো পাহাড়, এগুলোর মধ্যে ব্রিটিশ আধিপত্যর যে ইতিহাসটা, ব্রিটিশরা কিভাবে এগুলো দখল করে নিয়েছিল সেই বিষয়ে। তো এই যে কাসার, খাসি এবং নাগা, মিজো, তো এখানে ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করেছিল, অর্থাৎ দখল করে নিয়েছিল, তাদের আধিপত্য বিস্তার করেছিল। এই দখল কৌশলগত দখল ছিল, অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য ছিল তার পেছনে। এই অঞ্চলগুলো একসময় স্বাধীন উপজাতীয় শাসনের অধীনে ছিল, অর্থাৎ উপজাতিরা এই অঞ্চলগুলোতে স্বাধীনভাবে শাসন করত, কিন্তু ব্রিটিশরা ধাপে ধাপে এগুলো নিজেদের দখলে নিয়ে আসে। প্রথমে আমি বলি যে কাসার কিভাবে দখল করেছিল বা কবে দখল করেছিল। সময়টা তখন 1832 সাল। কাসারের রাজা গোবিন্দচন্দ্র তিনি মারা যান এবং তিনি কিন্তু কোনো উত্তরাধিকারী রেখে যাননি, যে তার মৃত্যুর পর কেউ একজন সেই জায়গাটায় বসবে বা কাসারটাকে রক্ষা করবে। এই পরিস্থিতিতে ব্রিটিশরা বলেছিল যে স্থিতিশীলতা বজায় রাখতে হবে, তাই তারা অঞ্চলটি দখল করে নেয়। কিন্তু বাস্তবত কাসারের যে ভূপ্রাকৃতিক অবস্থান এবং সম্ভাব্য যে বাণিজ্যিক সম্পদ, তার প্রতি লোভ, এটাই ছিল প্রধান কারণ। ব্রিটিশরা যদি কাসার দখল করে নিতে পারে, তার যে ভূপ্রাকৃতিক অবস্থানটা, তার মধ্যে যে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে, ওইগুলো ব্রিটিশদের দখলে চলে আসবে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা কাসারটার মধ্যে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। এরপর তারা প্রশাসনিক কাঠামো গঠন করে ওই অঞ্চলের মধ্যে, এবং নগদ অর্থনীতি চালু করে এবং কর আরোপ করে, যার ফলে স্থানীয় উপজাতি যারা, তাদের আর্থসামাজিক অবস্থানের উপরে কিন্তু একটা বিশেষভাবে প্রভাব সৃষ্টি হয় বা প্রভাব পড়ে। এবার যদি আমরা খাসি পাহাড়ের কথা বলি, যে ব্রিটিশরা 1820-এর দশকে সিলেট থেকে তারা গুয়াহাটি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ করতে চেয়েছিল। আবারও বলি, সিলেট থেকে গুয়াহাটি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ করতে চেয়েছিল। উদ্দেশ্য কি ছিল?
উদ্দেশ্যটা ছিল চেরাপুঞ্জি হয়ে যাতে তারা যেতে পারে এই রাস্তা ধরে। এই জন্য তারা সোহরা বা চেরাপুঞ্জির সিএমের সঙ্গে চুক্তি করে। কিন্তু খাসি নেতারা কিন্তু বুঝতে পারে যে এটা দখলের একটা সূচনা তাদের। সেই সময়ের বিখ্যাত নেতা যার নাম ছিল তিরুট সিং, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। যে তারা এমনিতে হাল ছেড়ে দিয়েছিল এরকম না, কিন্তু লড়াই হয়েছে। ব্রিটিশরা এমনিতে আধিপত্য বিস্তার লাভ করতে পারেনি, অনেক লড়াইয়ের পর, অনেক সংগ্রামের পর কিন্তু তারা এই কাজটা করতে সক্ষম হয়। এই বিদ্রোহ 7 বছর ধরে চলেছিল এবং শেষমেশ ব্রিটিশরা খাসি পাহাড় কিন্তু দখল করেই নিয়েছিল। তারা শিলংকে কেন্দ্র করে নতুন একটা প্রশাসন গঠন করে এই খাসি পাহাড় দখলের পর। ঐতিহ্যবাহী এই খাসি শাসন ব্যবস্থা নষ্ট হয়ে যায় এরপরে, কারণ এই খাসি শাসন ব্যবস্থাটার একটা ঐতিহ্য ছিল। অর্থাৎ এখানে যারা শাসন করতেন তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, এবং এই জায়গাটার অনেক নাম ছিল, অনেক সুনাম ছিল। কিন্তু এই দীর্ঘদিনের এই যে ঐতিহ্য, এটা কিন্তু এই ব্রিটিশদের দখলে চলে যায়। এবং বাজারে অর্থনীতি, ভূমি সংস্কার, এগুলো তখন চালু হতে থাকে ধীরে 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 ধীরে। কারণ আগের যে ব্যবস্থাগুলো ছিল এগুলো সম্পূর্ণভাবে ভাঙতে থাকে এবং নতুন নতুন ব্যবস্থা চালু করতে থাকে ব্রিটিশরা। এরপর আমরা আলোচনা করব যে নাগা পাহাড় ওইটা কিভাবে তারা দখলে নিয়েছিল। যে এই যে নাগা পাহাড় অঞ্চলটা, এটা ছিল একটা দুর্গম, কিন্তু কৌশলগতভাবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এই অঞ্চলটা। ব্রিটিশরা প্রথমে নীতিগতভাবে সেখানে হস্তক্ষেপ করেনি, কিন্তু কিন্তু নাগারা বারবার ব্রিটিশদের বাণিজ্য পথ এবং সামরিক চৌকিতে আক্রমণ চালালে পরিস্থিতিটা তখন বদলে যায়। অর্থাৎ নাগাদের ভূমিকা ছিল এই ক্ষেত্রে সবচেয়ে বেশি, কারণ তারা ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যার ফলেই কিন্তু ব্রিটিশদের নজরে পড়েছিল এই নাগা অঞ্চলটি। তখন ব্রিটিশরা সামরিক অভিযান এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে ধাপে ধাপে দেখা গেছে যে অঞ্চলগুলো দখল করতে থাকে। প্রথমে এই যে নাগা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল ছিল আঙ্গামি অঞ্চল, পরে আরেকটা অঞ্চল যেটার নাম ছিল লুথা, এবং আরো কিছু অঞ্চল ছিল, ওইগুলোকে সংযুক্ত করতে থাকে। ব্রিটিশরা কর ব্যবস্থা চালু করে ওই অঞ্চলগুলোর মধ্যে, এবং জমির যে মালিকানা ওইগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে, এবং ঐতিহ্যগত কৃষি এবং অর্থনৈতিক প্রথায় তারা হস্তক্ষেপ করতে থাকে। অর্থাৎ নাগা অঞ্চলে যে আগে যে কৃষি ব্যবস্থা প্রচলিত ছিল এটা খুব ঐতিহ্যগত ছিল, এবং অনেক ফলন হতো, অনেক কৃষি উৎপাদন হতো। এই সবগুলোর মধ্যে তারা হস্তক্ষেপ করতে থাকে। সবশেষে আমি বলছি যে মিজু পাহাড় বা লুসাই হিলস যেটাকে আমরা বলে থাকি, এটার কথা, যে এখানে কিভাবে তারা আধিপত্য বিস্তার লাভ করেছিল। যে এখানকার যে উপজাতিরা, তারা প্রায় সমতল অঞ্চলে আক্রমণ চালাতো উপজাতিরা, তো যা ব্রিটিশ বাণিজ্য এবং প্রশাসনের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ এই অঞ্চলটা দখলের পেছনেও কিন্তু সেই অঞ্চলের মানুষদের উপর আমরা দোষারোপ করতে পারি। অর্থাৎ ওই অঞ্চলে যে মানুষরা যারা ছিল আহ, মিজু পাহাড় অঞ্চলের, তারা নিজেরাই দায়ী ছিল তাদের এই অবস্থার জন্য, অর্থাৎ ব্রিটিশ আধিপত্যের জন্য। এই প্রেক্ষাপটে 1871-72 সালের লুসাই অভিযান হয়েছিল। এরপর ব্রিটিশরা অঞ্চলটি তাদের দখলে নিয়ে আসে। যে প্রশাসন চালু হয়, ব্রিটিশ প্রশাসন, আইন ব্যবস্থা প্রবর্তিত হয়, এবং মিশনারি স্কুল, খ্রিস্টান ধর্ম, এগুলোর তখন শুরু হতে থাকে এই অঞ্চলগুলোর মধ্যে। কর এবং বাধ্যতামূলক শ্রম প্রথাও তখন চালু হয়, যা জনগণের জীবনযাত্রায় একটা বড় প্রভাব ফেলেছিল। এই দখলগুলোর ফলে বেশ কিছু কুপ্রভাব দেখা দিয়েছিল, কিন্তু প্রথমত যেমন রাজনৈতিকভাবে উপজাতিরা, তাদের যে একটা শাসন ব্যবস্থা ছিল ওইটা ভেঙে যায়, এবং ব্রিটিশ প্রশাসন প্রভাবশালী হয়ে ওঠে এই অঞ্চলগুলোর মধ্যে। আমরা দ্বিতীয়ত বলতে পারি যে অর্থনৈতিকভাবে প্রাকৃতিক সম্পদের যে একটা শোষণ, নগদ অর্থনীতি এবং কর ব্যবস্থা, এগুলো চালু হয়েছিল, এবং এগুলোর কিন্তু একটা খারাপ প্রভাব পড়েছিল সমগ্র অঞ্চলের উপর। আমরা 3 নম্বরে বলতে পারি যে সামাজিকভাবে শিক্ষা, ধর্মীয় পরিবর্তন এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতা ওই অঞ্চলগুলোর মধ্যে তখন শুরু হয়ে যায়। তো ব্রিটিশ শাসন এই উপজাতিদের মধ্যে আত্মপরিচয় সংকট এবং রাজনৈতিক বিভাজনের বীজ কিন্তু বপন করে দিয়েছিল, যার প্রভাব আজও দেখা যায় সেই উত্তর পূর্ব ভারতের রাজনীতি এবং সমাজের মধ্যে। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা কোশ্চেনটি আনসার বুঝতে পেরেছো। আমি আবারও কোশ্চেনটা তোমাদের সামনে বলছি, যে কোশ্চেনটি এরকম হবে যে এক্সামিন দ্য প্রসেস অ্যান্ড রিজনস বিহাইন্ড দ্য ব্রিটিশ অ্যানেক্সেশন অফ কাসার, খাসি, নাগা অ্যান্ড মিজো হিলস। তারপর আরেকটা পার্ট তোমাদের এটার সাথে থাকতে পারে,
হোয়াট ওয়ার দ্য ইমপ্লিকেশনস অফ দিস অ্যানেক্সেশনস অন দ্য ইন্ডিজিনিয়াস হিল ট্রাইবস অ্যান্ড ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আর বাংলায় যদি বলতে হয় তাহলে কাসার, খাসি, নাগা এবং মিজো পাহাড় অঞ্চলের ব্রিটিশ দখলের যে প্রক্রিয়া সেগুলো আলোচনা করো, তার কারণসমূহ বিশ্লেষণ করো। এবং এটার মধ্যে সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে এই দখলদারিত্ব পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী এবং ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের উপর কি প্রভাব পড়েছিল। তো আশা করি তোমরা বিষয়বস্তুটা বুঝতে পেরেছো। তো এতটুকু নলেজ নিয়েও যদি তোমরা এই প্রশ্নের উত্তরটি পড়তে শুরু করো, তোমাদের কাছে অনেকটাই সহজ মনে হবে এবং মনে থাকবে, পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো যদি আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে তোমরা স্টাডি করতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটি ইনস্টল করে নাও, রেজিস্ট্রেশন করে নাও। এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেনের আনসার, শর্ট কোশ্চেনের আনসার, এমনকি প্রত্যেকটা টপিকের উপর তোমরা ভিডিও ক্লাসেসগুলো পাবে, যেগুলোর উপর ভিত্তি করে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে অন্য আরেকটা টপিক নিয়ে, অন্য আরেকটা প্রশ্ন উত্তরের উপর আলোচনা নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।